প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের আয়োজন আরেকটি পারস্য যুদ্ধে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিদিনই চেষ্টা করছি সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাতে এবং কি ঘটছে, কেন ঘটছে, কোথায় ঘটছে এই সংক্রান্ত বিশ্লেষণ আপনাদের সামনে হাজির করতে। এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার জন্য বরাবরের মতো আজকেও আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক বোরহানুল হক সম্রাট। বোরহানুল হক সম্রাট, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। সর্বশেষ আপডেট কি আছে আপনার কাছে, আমাদের কিছু একটু বলেন। সর্বশেষ আপডেট হচ্ছে যুদ্ধ তো 56 দিনে গড়ালো। যদি 28 ফেব্রুয়ারি থেকে আমরা ধরি, যুদ্ধটা শুরু হয়েছে 56 দিন। এর মধ্যে এখন কিন্তু এক ধরনের সাইলেন্ট এক্সটেনশন বলা হচ্ছে, যে সেই যে 14 দিনের যুদ্ধবিরতি সেটি শেষ হয়ে গেছে 22 এপ্রিল, কিন্তু যুদ্ধ শুরু হচ্ছে না। ট্রাম্প বলছেন যে পাকিস্তানের অনুরোধে তিনি যুদ্ধটি শুরু করছেন না, আবার শুরু করবেন। নানান আয়োজন নানান তরফে রয়েছে, যুদ্ধটি ঠিক শুরু হচ্ছে না। এবং এবং যখন আমরা কথা বলছি ঠিক তখন পাকিস্তানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের যে প্রতিনিধি দল তারা রওনা করেছেন, এবং আমরা যতদূর জেনেছি যে ইরানের প্রতিনিধি দল সেখানে পৌঁছে গেছে এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সেখানে যাচ্ছে। তো সারা পৃথিবী আসলে এখন পাকিস্তানের দিকে তাকিয়ে আছে। ইসলামাবাদ টক যেটিকে বলা হচ্ছে, সেখানে আসলে পৃথিবীর অনেক কিছুই ভাগ্য নিয়ন্ত্রিত হবে। সৃষ্টিকর্তা সেখানে কি লিখে রেখেছেন এটি এখনও জানা যায় না, কিন্তু আসলে পাকিস্তানের এই দ্বিতীয় দফা আলোচনা যদি সফল না হয় তাহলে তার অভিঘাত সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়তে পারে। তো এই আলোচনার আসলে উদ্দেশ্য তো হচ্ছে ট্রাম্পের ভাষায় যেটাকে আমরা ডিল বলি, তাই তো, মানে চুক্তি। কিন্তু কথা হচ্ছে যে সিজ ফায়ারের কন্ডিশনটা আসলে কি, এটা কি একপাক্ষিক? এটি নিয়ে আপনি এই প্রশ্নটি করবার সময় একটু হেসেই ফেললেন, কিন্তু আসলে বিষয়টা কিছুটা তাই, যে সেই হিসেবে তো যুদ্ধ শুরু হয়ে যাওয়ার কথা। ইরান তো বলেনি যে যুদ্ধ করো না, আমরা সমঝোতায় যেতে চাচ্ছি। বরং এমনও হয়েছে যে ট্রাম্প বলেছেন যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। পরে আন্তর্জাতিক গণমাধ্যম দেখেছে যে না, যাদের যাওয়ার কথা তারা সবাই যুক্তরাষ্ট্রেই আছে। মানে এটি ঠিক ছিল না, যেটি আমরা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নানান ধরনের আলোচনা করতে পছন্দ করছি, যে উনি বলেছেন যে তারা রওনা করে দিয়েছে, কিন্তু আসলে তারা কেউ রওনা করেননি। বরং ইরানের সাথে এক ধরনের মানে আন্ডার টেবিল নানান ধরনের আলোচনা চলছিল। সেটিতে আমরা জানি যে ইউরোপের কিছু দেশ, পাকিস্তান, ওমান, তারা নানানভাবে তদবির করছেন এবং দুতিয়ালি করার চেষ্টা করছেন যেন যুদ্ধটা আবার শুরু না হয়ে যায়। কারণ আমরা জানি যে পিস্তলের মুখ দিয়ে একবার গুলিটা বের হয়ে গেলে সেটি আসলে আর ফেরত আনা সম্ভব হয় না। সে কারণেই এখন সাইলেন্ট এক্সটেনশন বলা হচ্ছে এটিকে, যে যুদ্ধটি আসলে শুরু হয় নাই, যদিও যুদ্ধবিরতি শেষ। এটি হচ্ছে বাস্তবতা। তো এখন এই যে ইসলামাবাদের দ্বিতীয় দফা আলোচনা, এটা কিন্তু বেশ তোলপাড় চলছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে। আমরা দেখেছি যে গত দু একদিনের মধ্যে একজনকে ফায়ারও করা হয়েছে। তো আসলে ট্রাম্পের বা আসলে ওদের সর্বশেষ মানে ট্রাম্পের হয়ে আসলে কারা লড়ছেন এই আলোচনার জন্য? হ্যাঁ, আমরা তো জানি যে কারা কারা যাচ্ছেন। বিশেষ করে স্টিভ উইটকফ এবং ট্রাম্পের যে জামাতা জেরেড কুশনার, তারা সেখানে এখন তারা পথে আছেন। এটি এখন বাস্তবসম্মত যে তারা অন দ্য ওয়ে টু ইসলামাবাদ। এবং যেটি বলা হচ্ছে, যেহেতু উইটকফ যাচ্ছেন, উইটকফ এর উপরে ট্রাম্প অনেক বেশি বিশ্বাস করেন, ফলে এক ধরনের সম্ভাব্য খসড়া হয়ে গেছে। এটি অনেকে বলবার চেষ্টা করছে যে সম্ভাব্য খসড়া হয়ে গেছে, যে যুদ্ধটি আর হবে না। এবং ইরানকে যুক্তরাষ্ট্রের ভাষায় তারা যেভাবে চাইছে ইরানকে, সেভাবে না হলেও ইরান একটি জায়গায় হয়তো ছাড় দেওয়ার চেষ্টা করছে, যে অন্তত তারা এই অশান্তি আর চায় না। কিন্তু ইরান যে ক্ষমতার মধ্যে দিয়ে ছিল, সেই ক্ষমতা ইরান সম্ভবত ছাড়ছে না, এটি বলা যায়। দ্বিতীয় দফা সংলাপের যে আয়োজন, সেটিতে আশা করি ভালো কিছু পৃথিবীর জন্য আসবে। আর ইরানের পক্ষ থেকে তো আপনারা জানেন যে একেবারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তিনি পৌঁছেছেন, এবং ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার যে বিশেষ প্রতিনিধি, তিনি এই মুহূর্তে ইসলামাবাদ অবস্থান করছেন এবং একটি খসড়ার কাজ সম্পন্ন হবার শেষ প্রান্তে। তো একদিকে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি চলছে, আবার দেখলাম যে আমরা যে মানে আমেরিকা আবার হরমুজ প্রণালীর আশেপাশে তার শক্তিবহর বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছে। তো হ্যাঁ, এটি আসলে ওই আলোচনার টেবিলে যেন ইরান ভয় পেয়ে যায়, সেজন্যই এই ধরনের চেষ্টা। যদিও ইরানের তরফ থেকেও নানান প্রস্তুতি রয়েছে। আমরা জানি যে কমপক্ষে 3টি বিমানবাহী রণতরী এই মুহূর্তে ওমান সাগর, আরব সাগর, বা আপনি যদি তার নিচে ভারত মহাসাগর বলেন, বিভিন্ন জায়গায় অবস্থান করছে। 12টি ডেস্ট্রয়ার অপেক্ষা করছে। হ্যাঁ, মানে তাদেরকে তো এক ধরনের শো অফ করতে হচ্ছে মিটিংয়ে যাওয়ার আগে, যে তুমি না শুনলে কিন্তু তোমার পরিণতি এই হবে। ফলে এই যে 3টি বিমানবাহী রণতরী একই সাথে
মধ্যপ্রাচ্যের দেশের সীমানার মধ্যে থাকা যে সাগর সেখানে অবস্থান করা, এটি আসলে এই এক ধরনের হুমকি যে যেন এই যে টেবিল টক যেটি হতে যাচ্ছে ইসলামাবাদ সেটি যেন সফল হয়। যদি সফল না হয় তাহলে তার পরিণতি কী হতে পারে তার এক ধরনের একটা ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আমরা ইরানকে দেখছি যে ইরান এন্টি মিসাইলের নানান রকম সম্ভার তৈরি করেছে। আপনারা তার ড্রোন সিটি সম্পর্কে জানেন। ইরানও কিন্তু বসে নেই, নানানভাবে চেষ্টা করা হচ্ছে। এবং যুক্তরাষ্ট্র যেটি এবার করতে পারে, হুমকি দিচ্ছে যে খার্ক দ্বীপ যেটি বলা হয়, ইরানের 90% তেল শোধনাগারের যে মূল যে দ্বীপটি সেটিতে আক্রমণ করার চেষ্টা করছে। এবং ইসরায়েল, যেটি আমরা সর্বশেষ খবর যেটি আমরা দেখলাম আন্তর্জাতিক গণমাধ্যমে আল জাজিরা এবং বিবিসির যে অনুসন্ধান, সেখানে দেখা যাচ্ছে যে ইসরায়েল যেটি করছে যে ইরানের যতগুলো পারমাণবিক স্থাপনা রয়েছে বলে তারা ধারণা করছে সেখানে তারা আক্রমণের একটি রিহার্সেল তারা সম্পন্ন করে রেখেছে। যে এই আলোচনা যদি সফল না হয়, তারা সবার চোখ ইসলামাবাদে, ইসরায়েলের চোখ ইসরায়েলের মতো করে, যুক্তরাষ্ট্রের চোখ যুক্তরাষ্ট্রের মতো করে, ইউরোপের চোখ ইউরোপের মতো করে, সবাই না যার যার মতো করে রয়েছে। তবে এই সংলাপটি যাতে সফল না হয় তার যত রকম চেষ্টা সেটি ইসরায়েলের তরফ থেকে করা হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে। তার মানে ব্লকেড আসলে আগে যেটা ছিল এটা আরও স্ট্রঙ্গার হয়েছে। হ্যাঁ, ব্লকেটতে স্ট্রঙ্গার হয়েছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার মাঝখানে আমরা দেখলাম যে 2 দিন হরমুজ প্রণালী খুবই ভালো, সেখানে শত শত জাহাজ বেরিয়ে গেছে। কিন্তু তারপরে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছ থেকে সরে গেলেও ইরানের আরও যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলোর থেকে ছেড়ে আসা জাহাজ অথবা বন্দরগুলোতে যে জাহাজ, এই প্রত্যেকটি জাহাজকে তারা ডিস্টার্ব করার চেষ্টা করেছে। এবং ইরান এই কারণেই কিন্তু ইসলামাবাদের যে দ্বিতীয় দফা সংলাপের যে সমঝোতার বৈঠক, সে বৈঠকে কিন্তু ইরান যায়নি। সম্ভবত তাদের ভিতরে এক ধরনের নেগোসিয়েশন হয়েছে বিধায়ী তারা এখন পাকিস্তান ইসলামাবাদে তারা গেছেন আর কি, তারা আছে। আমরা দেখছিলাম যে ইউরোপের অনেক দেশে তারা বলছে যে তাদের মাত্র 6 সপ্তাহের জ্বালানি বাকি আছে। এই অবস্থায় আসলে কতদিনে এইটার সমাধান হতে পারে বলে আপনার মনে হয়? আশা করা হবে, সারা পৃথিবীর মানুষ আশা করছে যে এই যে দ্বিতীয় দফা সংলাপ সেটিতে একটা সমাধান আসবে। না হলে সত্যি কথায় তেলের দাম যেখানে পৌঁছেছিল, আপনারা জানেন যে এই তেল যুদ্ধ শুরু হওয়ার আগে $79 এই তেলের দাম ছিল, সেখান থেকে $126 পর্যন্ত পৌঁছেছিল যেদিন খার্ক দ্বীপ আক্রমণ করা হয়। সেই বাস্তবতা কিন্তু এখন একটি মাঝামাঝি জায়গায় রয়েছে। সবাই ভাবছে যে হ্যাঁ, ইভেন আপনি অবাক হবেন যে এই আলোচনায় উইটকফ যাওয়ার পরে, কুশনার যাওয়ার পরে এক ধরনের আলোচনা হচ্ছে, যেহেতু তারা গিয়েছে একটা সমঝোতা হতে পারে। এই হতে পারের ভিত্তিতে তেলের দাম কমে গেছে এবং এখন 93, 94, 95, কোথাও 106 পর্যন্ত গেছে। মানে তারা তাকিয়ে আছে এই সংলাপের দিকে যে সেটি কী হয়। যদি সংলাপ সফল না হয়, আপনি বুঝতেই পারছেন যে তেলের দাম সারা পৃথিবীতে কোথায় গিয়ে ঠেকবে। তো জনাব বুরহানুল হক শামার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আবারও হাজির হব আপনাদের সামনে মধ্যপ্রাচ্য যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভেচ্ছা।